গপ্পসপ্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন বিখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছায়া না কায়া। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন, ছায়া না কায়া। বেশি দিনের কথা নয়, এই গেল শ্রাবণ মাসের 11 তারিখ, পূর্ণিমার রাত। 10টার মধ্যেই শয্যা নিয়েছি। এখন 12টা বেজে গেছে, কিন্তু চোখে আর ঘুম আসে না। ঘর থেকে বেরিয়ে এলুম বারান্দায়। সামনেই গঙ্গা, চাঁদের আলো তাকে যেন রূপো দিয়ে মুড়ে দিয়েছে। ভাবলুম খানিকটা বেরিয়ে এলে হয়তো অনিদ্রার কবল থেকে মুক্তি লাভ করব। বেরিয়ে পড়লুম। একদিকে চির জাগন্ত গঙ্গা, আর একদিকে ঘুমন্ত বাড়ির সারি, মাঝখানে পথিকহীন পথ। কোনো ঘাটে বিকট কণ্ঠ গায়করাও পর্যন্ত পাড়া কাঁপানো চিৎকার করছে না। এই চমৎকার নির্জনতাটুকু উপভোগ করতে করতে এগিয়ে চলল। কলকাতা শহরে গঙ্গার ধারে বেরাবার আসল সময় হচ্ছে এই। এখন থেমে থুমে গেছে যত সব বাজে গোলমাল। আকাশ আর বাতাস, কান আর প্রাণ ভরে জেগে আছে শুধু গঙ্গার জলতরঙ্গের হিমালয়ের গভীর বাণী। কত কোটি কোটি যুগ আগে জন্ম হয়েছে এই পবিত্র বাণী, কেউ তা কল্পনাও করতে পারে না। একে নিঃশেষে গ্রাস করতে পারেনি অনন্ত সমুদ্র। মস্ত বড় একটা বটগাছ অনেকখানি জায়গা জুড়ে আবছা অন্ধকার সৃষ্টি করে দাঁড়িয়ে আছে। তারই মধ্যে এখানে ওখানে দপদপ করছে 4-5টে জোনাকি। কে যেন আগুনের ফিনকি নিয়ে চিনিমিনি খেলছে। জায়গাটি ভালো লাগলো। বটের ছায়ার তলায় নিদ্রিত ঘাটের কোলে এসে ছলাৎ ছলাৎ করে বেজে উঠছে গঙ্গা জল। ছোট ছোট ঢেউ শিশুরা যেন কৌতুক হাস্যধ্বনি তুলে পাষাণের ঘুম ভাঙাবার চেষ্টা করছে। সেখানেই বসে পড়ল। গঙ্গা জুড়ে রূপলি আলোর কারিকুরি দেখতে দেখতে নিজেরই অজান্তে কখন গুনগুন করে গান শুরু করে দিলুম। হঠাৎ লজ্জিত হয়ে গান থামিয়ে ফেললুম। লজ্জার কারণ আছে। দৃঢ় পণ করে গঙ্গার ধারে যারা নিয়মিতভাবে বসে বেসুরো গান গেয়ে লোক জ্বালাতে আসে, আমি তাদের দু চক্ষে দেখতে পারি না। অথচ আজ আমি নিজেই গঙ্গার ধারে বসে গান গাইবার চেষ্টা করছি। গান থামিয়ে খানিকক্ষণ নীরব চাঁদের আলোর ধোয়ার উপরে অস্পষ্ট গাছপালার দিকে তাকিয়ে রইলুম। ওখানে একটা আগুন জ্বলছে, বোধহয় চিতার আগুন। স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্না শব্দও শোনা যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, এমন সুন্দর রাত্রে মৃত্যুর স্মৃতি ভালো লাগলো না। আচমকা আমাকে চমকে দিয়ে গাছের উপর থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা, ঠিক যেন ভুতুড়ে শিশুর কান্না। এমনিতে ভয়ের কারণ ছিল না, আমি ভীতু মানুষও নই। তবু কেন জানি না বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। অকারণেই মনে হলো পেঁচার বাচ্চাটা অকারণে কাঁদছে না, সে নিশ্চয়ই ভয় পেয়েছে। কিন্তু কিসের ভয়? উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপর এসে বিঁধছে বারবার। নিজের অমূলক ভয়কে হেসে উড়িয়ে দিতে চাইলুম, কিন্তু ভয় গেল না। হঠাৎ শুনলুম পিছন থেকে কে বিড়বিড় করে কথা কইছে। তাড়াতাড়ি ফিরে দেখি বট গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক, যেন স্থির পাথরের মূর্তি। মাথায় এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ দুটো বিস্ফারিত নিষ্পলক, বিষম লম্বা নাকটা বড়শির মতো বাঁকানো, অস্থি চর্মসার দীর্ঘ দেহ, রং কুচকুচে কালো, আদর গা, খালি পা, কাপড় হাঁটু পর্যন্ত। ভদ্রলোক নয়, তখন খেয়ালে আনিনি, কিন্তু পরে ভেবে বুঝেছিলুম লোকটা দাঁড়িয়েছিল ঝুপসি বটগাছের তলার প্রায় অন্ধকারে। তবু 20-25 হাত দূরে থেকেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলুম তার চোখ, নাক, মুখ, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত। চেঁচিয়ে বললুম, কে হে তুমি? লোকটা জবাব দিল না, একটুও নড়ল না, আপন মনে বিড়বিড় করতে লাগলো। আবার জিজ্ঞাসা করলুম, ইয়ে, এত রাতে এখানে কি করছো? জবাব নেই, কিন্তু বিড়বিড় করে বকুনি থামল না। নিশ্চয় পাগল,
নইলে বিড়বিড় করে বকে কেন? তাকে নিয়ে আমার মাথা ঘামানোর দরকার মনে করলুম না। পেঁচার বাচ্চাটাও তখন সমানে চিৎকার করে মৌন রাত্রিকে বীভৎস করে তুলছিল। তার এ চেঁচামেচির মানে খুঁজে পাওয়া যায় না। কোন ডালে তার বাসা, গাছের চারিদিকে চোখ বুলিয়েও আবিষ্কার করতে পারলুম না। মনে এলো বিরক্তি। না, নিরবিচ্ছিন্ন শান্তি কোথাও নেই। চাঁদের আলোয় গঙ্গার ধারে এলুম নিরালায় বসে একটু রূপের স্বপন দেখব বলে, কিন্তু আমার স্বপ্ন ভেঙে দিল ওপারের ওই জ্বলন্ত চিতা আর শোকার্ত নারীর আওয়াজ, এবং এপারের ওই প্যাঁচার কান্না আর পাগলের বিড়বিড় বকুনি। দরকার নেই আর কবিত্বের, আবার বাড়িতে ফেরা যাক। উঠে দাঁড়ালুম, একবার গাছতলার দিকে তাকালুম। পাগলটা সেখানে নেই, কিন্তু তার বিড়বিড় বকুনি তখনও শোনা যাচ্ছে। সে কথা কয় কোত্থেকে? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ আমার দৃষ্টি আকৃষ্ট হলো গাছের উপর দিকে। একটা মোটা ডালের দুদিকে দুই পা ঝুলিয়ে বসে পাগলটা নিজের গলায় একটা দড়ির ফাঁস পড়ছে বিড়বিড় করে বকতে বকতে। কি সর্বনাশ! তবে কি ও পাগল নয়? ও কি এখানে এসেছে গলায় দড়ি দিয়ে মরতে? না না, লোকটা পাগলই বটে, নইলে আমার সামনে আত্মহত্যা করতে চায়। অন্তত উপস্থিত মুহূর্তে পাগলামির দ্বারা আক্রান্ত হয়ে ওর বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে। চিৎকার করে বললুম, ওহে, করো কি, করো কি? শিগগিরই গলার দড়ি খুলে গাছ থেকে নেমে পড়ো। লোকটা ফিরেও তাকালো না, কিন্তু হা হা করে হেসে উঠল। কি ভয়ানক অট্ট হাসি! পেঁচার বাচ্চাটা পর্যন্ত ভয়ে চুপ মেরে গেল। কানের কাছেই শুনছি বটে, কিন্তু আমার মনে হলো ও হাসি যে হাসছে সে আছে অনেক 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 দূরে। ও যেন পৃথিবীর হাসি নয়। পর মুহূর্তেই আড়ষ্ট চোখে দেখলুম লোকটা ঝুপ করে নিচে লাফিয়ে পড়ে দড়িতে ঝুলতে ঝুলতে হাত পা ছুটতে লাগলো। সঙ্গে সঙ্গে শিউরে উঠে লক্ষ্য করলুম তার দুটো পাকানো কপালে ওঠা চোখ জ্বলছে ফসফরাসের মতো। এক মুহূর্ত দাঁড়িয়ে রইলুম মন্ত্রমুগ্ধের মতো নিস্পন্দ হয়ে। চোখের সামনে এমন আত্মহত্যার চেষ্টা দেখে কে না স্তম্ভিত হয়। তার জিভাখানা মুখের বাইরে বেরিয়ে পড়ে লক লক করে ঝুলছে, আর তার পা দুটো ক্রমাগত করছে শূন্যকে পদাঘাত। তারপরে হুঁশ হলো, তার দেহটা ঝুলছিল মাটি থেকে মাত্র 3 হাত উপরে। দ্রুত পদে দৌড়ে গিয়ে 2 হাত দিয়ে তার দেহটাকে উপর করে তুলে ধরার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে সেও তার 2খানা দীর্ঘ কঙ্কালসার পা দিয়ে আমার বুক পিঠ জড়িয়ে ধরে শক্ত বাঁধনে বেঁধে ফেলল, এবং সঙ্গে সঙ্গে আমার নাকে এলো একটা অত্যন্ত পচা ও ধসা মরা ভয়াবহ দুর্গন্ধ। আমি চেঁচিয়ে উঠল, আমি তোমাকে বাঁচাতে চাই, এমন করে চেপে ধরলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। সে হি হি করে হাসতে হাসতে ও হেঁচকি তুলতে লাগলো। গলার দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে কেউ কখনো হাসতে পারে? মনে হতেই আমার সর্বাঙ্গে কাঁটা দিল। অনুভব করলুম যে দেহের স্পর্শ আমি পাচ্ছি সেটা অস্বাভাবিক রকম ঠান্ডা। এ জ্যান্ত মানুষের দেহ নয়। মনের ভেতর দিয়ে বিদ্যুতের মতো খেলে গেল একটা সম্ভাবনার ইঙ্গিত। এদিকে পায়ের বাঁধন ক্রমেই ভীষণ হয়ে উঠছে। আমার বুক পিঠের হাড়গুলো এইবারে ভেঙে গুড়িয়ে যাবে। প্রাণপণে চিৎকার করে উঠলুম, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! পায়ের চাপ আরো বাড়তে লাগলো, এবং সঙ্গে সঙ্গে সে জীবন্ত মৃতদেহটা হাসতে ও হেঁচকি তুলতে লাগলো ক্রমাগত। আবার চেঁচালুম, বাঁচাও, আহ আমাকে মেরে ফেলবে, বাঁচাও! দেখতে দেখতে পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে এলো। 2 হাত দিয়ে টেনে সে সাংঘাতিক পায়ের বাঁধন খোলবার চেষ্টা করলুম, কিন্তু বৃথা চেষ্টা। অনেক লোকের দ্রুত পদশব্দ শুনলুম।
শব্দ কাছে এসে পড়ল। কে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি হয়েছে, অমন চিৎকার করছেন কেন? পা দুটো তখনও আমাকে ছাড়েনি। হাঁপাতে হাঁপাতে আমি অতি কষ্টে বললুম, "আহ, এই 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 লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল। আমি বাধা দেওয়াতে পা দিয়ে আমাকে চেপে ধরে মারবার চেষ্টা করছে।" বিস্মিত প্রশ্ন শুনলুম, ওই কে গলায় দড়ি দিয়ে ঝুলছে? কে আপনাকে মারবার চেষ্টা করছে? কেউ তো নেই এখানে। দু হাত দিয়ে সেই পচা মাংসের দুর্গন্ধ ভরা পা দুখানা টানতে টানতে রুদ্ধশ্বাসে বললুম, দেখতে পাচ্ছ না? এই দেখো, এই দেখো, এই দেখো। হঠাৎ পা দুটো আমাকে ছেড়ে দিল। আমি এলিয়ে ধপাস করে মাটির উপর পড়ে গেল। একটি লোক টর্চ টিপে গাছের এদিক ওদিক আলো ফেলে বলল, চেয়ে দেখুন, কেউ কোথাও নেই। মাসখানেক আগে একটা লোক এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল বটে, কিন্তু আজ আবার কে এখানে মরতে আসবে? হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়েছিলেন বুঝি, স্বপ্ন দেখছিলেন? পাছে ওরা আমায় পাগল ভাবে সেই ভয়ে বললুম, তাই তাই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প ছায়া না কায়া। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।